দিনটা ছিল 30শে জুন। সেদিন আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম একটা নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য। চললাম খোলামেলা বাঘের জঙ্গলে। এটা আমাদের বাংলার একেবারে দক্ষিণ দিকে অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে দক্ষিণাংশে সুন্দরবন অঞ্চলে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ, সো যারা সুন্দরবন অঞ্চল সম্পর্কে জানতে চাও অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য, তোমরা এই ভিডিওটা দেখতে পারো। প্রথমেই আমরা পূর্ব মেদিনীপুর থেকে চলে যাই দক্ষিণ 24 পরগনা জেলার সোনাখালীতে, কারণ ওখানেই আমাদের ভ্রমণ করানোর জন্য বোট ওয়েট করছিল। তারপর বেশি দেরি না করেই আমরা উঠে পড়েছিলাম বোটে। আর প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল ম্যাঙ্গো জুস। জুস খেতে খেতে কিছুক্ষণ পরেই চলে এসেছিল সকালের ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি, আলুর দম আর ছিল মিষ্টি। তো ব্রেকফাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল। যখন আমাদের বোটটা ওখান থেকে লিভ করেছিল তখন একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। তখন ভাবছিলাম যে এরপর আমাদের 3 দিন পুরো জলের ওপরেই কাটাতে হবে, অর্থাৎ আমাদের বোটে। দেন তারপর আমরা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে বোটের উপরে বসে খাওয়া দাওয়া করছিলাম। মানে একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। বোট কিছুটা জলপথ অতিক্রম করার পর আমরা লক্ষ্য করছিলাম যে দূরে কিছুজন মানুষ মাছ ধরছে। বর্তমানে এখন আমরা রয়েছি মাতলা নদীর ওপর। আর এই মাতলা নদীর প্রসঙ্গ আসতে আমার 12-এর ভাত গল্পের কথা মনে পড়ে গেল। সো যাই হোক, এখন এই নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং কিছুক্ষণ ধরে সুন্দর আবহাওয়া অনুভব করতে করতে আমাদের হাতে চলে এলো আমুদি মাছ ভাজা, যেটা খেতে খেতে না মানে সুন্দর একটা আবহাওয়া অনুভব করতে দারুণ লাগছিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি গোসাবা অঞ্চলের দিকে। ফাইনালি আমরা চলে এলাম গোসাবা ঘাটে এবং আমাদের বোটের সাথে সাথে অন্যান্য বোটগুলোও কিন্তু চলে এসেছিল। ফাইনালি এখন বোট থেকে নাম্বার পালা। তো চলো নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। সালটা ছিল 1903। তৎকালীন ওই অঞ্চলের হ্যামিল্টন সাহেব গোসাবা অঞ্চল, রাঙাবেলিয়া, সাতবেলিয়া এই 3টি দ্বীপে ইজারা নিয়ে সমবায় পদ্ধতিতে গ্রামের উন্নয়ন শুরু করেছিলেন। তার এই কাজের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর আগ্রহ ছিল এবং পত্র যোগাযোগের সঙ্গে তার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সেই সুবাদেই রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 29শে ডিসেম্বর এই গোসাবা অঞ্চলে এসেছিলেন। গোসাবা অঞ্চলে পৌঁছেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সঙ্গীরা এই কাঠের তৈরি বেকন বাংলোতে কিন্তু উঠেছিলেন। আচ্ছা, এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছেই, কোথায় সেই বেকন বাংলো? বর্তমানে কিন্তু আমরা বেকন বাংলোতেই রয়েছি। আর বেকন বাংলোতে প্রবেশ করার জন্য আমরা 5 টাকা করে দিয়ে টিকিটও কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত কত মানুষের কিন্তু আগমন হয়েছে এখানে। আর সামনেই রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় মূর্তি। বর্তমানে আমরা রয়েছি বেকন বাংলোর একেবারে সামনে এবং সেই বাংলোতে আমরা উঠছি। বিশ্বাস করা যায় ইনিই নাকি 1932 সালের 30শে ও 31শে ডিসেম্বর দুদিন রাত কাটিয়ে গিয়েছিলেন। বর্তমানে আমরা সেই বেকন বাংলোতে রয়েছি। ফাইনালি গোসাবা অঞ্চলের এই বেকন বাংলোর সুন্দর দৃশ্যটা নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। কেমন লাগলো অবশ্যই জানিও। বেকন বাংলো ছেড়ে অর্থাৎ গোসাবা ছেড়ে আমরা যখন যাই, এটা আমরা কি দেখতে পেলাম যে মানুষজনরা এত কষ্ট করে নৌকো থেকে সামান্য একটা তক্তার উপর দিয়ে ভারী ভারী 50 কেজি সিমেন্টের বস্তা নিয়ে যাচ্ছে। মানে কতটা কষ্টকর এখানকার মানুষদের জীবন, কত কষ্ট করে এরা জীবন যাপন করে, জাস্ট এটাই ভাবছিলাম আর। ফাইনালি আমরা এই অঞ্চল ছেড়ে যাব অন্যদিকে, বাট কোথায় যাব এখনো জানি না। দেখতে পাচ্ছ কতজন মানুষ, আর এখানেই সমস্ত বোটগুলো কিন্তু জড়ো হয়েছে, কারণ সমস্ত বোটের মানুষরা এই গোসাবা অঞ্চলের বেকন বাংলো দেখতেই কিন্তু এখানে এসেছিলেন। যাই হোক, ফাইনালি আবার নদীপথে যাত্রা শুরু। দুপাশের ম্যানগ্রোভের গাছ দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে কিন্তু আমাদের লাঞ্চের সময় হয়ে যায় এবং আমরা খাওয়ার জন্য চলে আসি। আচ্ছা, তোমাদের অনেকেরই নিশ্চয়ই জানা রয়েছে যে সুন্দরবন আসলে কিন্তু ভালো ভালো খাওয়া যায়। যেহেতু সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের প্রথম দিন, আর প্রথম দিনের দুপুরের লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, স্যালাড, লেবু, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, দেন চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছুই। খাওয়া দাওয়ার পর আমরা আবারও বসে পড়েছিলাম দুপাশের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে এবং দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি মাছ ধরছেন। অবশেষে আজকের সারাদিন জলপথে ভ্রমণ করার পর আমরা আমাদের নাইট স্টে অর্থাৎ আমাদের হোটেলে চলে আসি। আর ঘাট থেকে যেতে দেরি হবে বলে আমরা এই শর্টকাট রাস্তায় কিন্তু যাচ্ছি। এখন আমরা যেই গ্রামে উঠেছি সেটা হচ্ছে পাখিরালয় ব্লকের আন্ডারে। তো পাখিরালয় ব্লকের এই পাশের যে নদীটা তোমাদের দেখালাম এটা হচ্ছে গোমতী নদী। চলো এখন আমরা হোটেলে যাই। আর এই যে আমাদের হোটেল, এখানেই আজকে থাকা হবে নাইট স্টে। তারপরেই আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সেজে গুজে বেরিয়ে পড়ি এই গোমতী নদীর পাশে পাখিরালয় অঞ্চলটিকে ভালো করে ঘুরে দেখার জন্য। যেহেতু আমরা ঘুরতে এসেছি অবশ্যই আমরা ঘুরতে যাব। তো চলো এখন আমরা এসেছি ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছ কঁদবেলের গাছ। ভাই এত কঁদবেল হয়েছে। আচ্ছা, অনেকেরই ধারণা যে সুন্দরবন মানেই শুধু সুন্দরী
গরান, গেওয়া, হেতাল, কেওড়া, কাঁকড়া এইসব গাছ থাকবে, কিন্তু না ভাই, এখানে আরো আমাদের অঞ্চলে যে সমস্ত গাছ থাকে এসব অঞ্চলেও আছে। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে কয়েকটা ম্যানগ্রোভ গাছ কিন্তু এখানে প্ল্যান্টেশন করা হয়েছে, এখানে লাগানো হয়েছে। আর কিছু কিছু ছোট ছোট শ্বাসমূল দেখতে পাচ্ছ উঠে রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এতটাই ইনফরমেটিভ ছিল, আর বেশি কিছু নেই, কারণ এরপরেই সন্ধে হয়ে গেলে আমরা কিন্তু ঝুমুর নাচের জন্য আমাদের হোটেলে আবার ফিরবো। যাই হোক, পরের ভিডিওটা কিন্তু আরো বেশি ইনফরমেটিভ, আমি সুন্দরবন অঞ্চলের আরো অনেক কিছুই তথ্য কিন্তু সেই ভিডিওটাই দেব। তো যারা এই অঞ্চল সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাকে ফলো করে নিও। কিছুক্ষণ আমরা গোমতী নদীর পাড়ে বসেছিলাম এবং বসতে বসতেই কিন্তু সন্ধে হয়ে যায়, আর সেপাশে শুনি যে সেখানে সন্ধ্যের স্ন্যাক্স রেডি হয়ে গেছে এবং ঝুমুর নাচও হয়। তাই আমরা আমাদের হোটেলের দিকে ফিরছিলাম। তো চলো গিয়ে কথা হচ্ছে। হোটেলে গিয়েই দেখি বাবা আজকে আমাদের জন্য স্ন্যাক্স হিসেবে চাউমিন রেডি হয়েছে। তো চলো চাউমিন আমরা নিয়ে চলে যাই আমাদের হোটেলের ব্যালকনিতে বসে বসে খাওয়ার জন্য। চাউমিন আর চা নিয়ে আমরা চলে আসি আমাদের ব্যালকনিতে খাওয়ার জন্য। বাই দা ওয়ে, চাউমিনটা না ভালো লাগলেও ব্যালকনিতে বসে বসে খেতে কিন্তু ভালোই লাগছিল। তারপরেই আজকের রাতে ছিল ডিনারে গরম গরম খাসির মাংস আর ভাত, জাস্ট অসাম লাগছিল খেতে। ভাই আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর পরের ভিডিওর জন্য এই ভিডিওটাতে একটা লাইক আর ফলো করে দিও।